ঈশানে নৈঋতে দুই হাত ছড়িয়ে দিয়ে মাটির উপর মুখ রেখে সে এখন শুয়ে আছে শেষ রাতের খোলা প্রান্তরে। আর কেউ নেই, শুধু তার পিঠের দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ তারা। হাতের ডানায় লেগে আছে ঘাসের সবুজ, বুকে ভেজা মাটি, এইটুকু ছাতা, যেন কোনো কোমলতা ছিল না কোথাও কোনোখানে। তারপর আকাশ আর পৃথিবীর ঢাকনা খুলে বেরিয়ে আসে ভোর, এসে দেখে। পর্যবেক্ষণ শক্তি, সংবেদনশীল মন এবং অনুভব বেদ্য দৃষ্টিলোক থেকে কবি শঙ্খ ঘোষ জীবন, সময়, সমাজ, সংসারকে অন্বেষণ করেন। সে দৃষ্টিলোকে আশ্রয় পায় জীবন বাস্তবতা এবং প্রবহমান সময়। দূরদর্শন ত্রিপুরার চর্চায় আজকের নিবেদন শ্রদ্ধায় স্মরণে শঙ্খ ঘোষ। আমরা সত্যিকার অর্থে অভিভাবক শূন্য হলাম। কবি ছাড়া জয় বৃথা, এ কথাটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, এবং যতদিন আমাদের সঙ্গে শঙ্খ ঘোষ ছিলেন আমরা এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করতাম। এমন একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর কখনো কাউকে ভয় করেনি। এমন একটা কলম, যে কলম কখনো কাউকে রেয়াত করেনি। এমন একজন মানুষ যিনি কখনো মাথা নোয়াননি। আমাদের প্রণাম তার প্রতি, তার আত্মার প্রতি। তার একটি কবিতা দিয়ে শেষ করব। আগুন লেগেছে শূন্যে, আমোদে মেতেছে তটভূমি, হাড় পোড়া শব্দগন্ধ জড়িয়েছে গভীর আশ্লেষে। ঘুমন্ত মনেরও বোধ, মনে হয় একদিন তুমি জলাধার হয়ে তবু দাঁড়াবে আমারই সামনে এসে। কতজনই জানতে চায় বেঁচে আছি আজও কি তেমনি, অথবা কিভাবে আজও তোমাকেই ভেবেছি প্রবাহ। তোমার সঞ্চয় তবে মিথ্যে থেকে মিথ্যে হয়ে এলো, আমারও প্রতীক্ষা তবে শেষ থেকে হয়ে এলো শেষ। মন সত্যি ভারাক্রান্ত। পৃথিবী প্রাকৃতিক কারণে বা সামাজিক কারণে আজ ভঙ্গুর দশায়। এই সময়ে যিনি আমাদের ডেকে বলতেন বা ডেকে বলেছেনও এসো বেঁধে বেঁধে থাকি, তিনি কবি শঙ্খ ঘোষ। একটা কথাই শুধু বলেছিলেন, এবং সেটা অনেকেই হয়তো আমরা শুনেছি বা অনেকেই হয়তো আমরা জানি। মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু সেট দাঁড়ায়। মানুষের কথা বোঝার বা অনুভব করার জন্যে কবির একটি কথাই মনে হয় যথেষ্ট। বুদ্ধিমান বা হৃদয়বান হওয়াটাই যথেষ্ট নয়, তাকে হয়ে উঠতে হয় তার নিজের আর পরিপার্শ্বের অস্তিত্ব নিয়ে প্রশ্নময় হয়ে উঠতে হয়। এই প্রশ্নময় হয়ে উঠো কথাটা বলার ব্যক্তিটি আজ আমাদের থেকে অনেক দূরে চলে গেলেন। আমাদের রাজ্যের কবি শঙ্কর বসু তার সব মানুষের মিনার কাব্যগ্রন্থে শেষ কবিতায় শ্রদ্ধা নিবেদন করেছিলেন কবি শঙ্খ ঘোষকে। তার থেকে দুটো লাইন পড়ে আমার শ্রদ্ধা নিবেদন করছি। লকলকে আগুন ঘাতক গোলকে ঠেলে ঠেলে ক্রমশই যেতে থাকে জীবনের দিকে। আগুন নিভিয়ে আলো জ্বালতে থাকে। প্রতিদিনের রক্তাক্ত জীবনকে দিনের আলোতে ফেরাতে, অন্ধকারের বলির বাজনার উল্লাস থামাতে আর কত বাকি। আমি শঙ্খ ঘোষকে কখনো দেখিনি, শঙ্খ ঘোষ কখনোই ত্রিপুরাতে আসেনি, কিন্তু জবে থেকে বাংলা কবিতার সঙ্গে আমার পরিচয় ঘটেছে, তার লেখালেখি, তার কবিতার সঙ্গে আমার পরিচয় ঘটেছে। কেউ কেউ বলছেন থেমে গেছে প্রতিবাদের একটি কণ্ঠস্বর। আমার মনে হয় শুধু প্রতিবাদী কবি হিসাবে, প্রতিবাদের কণ্ঠস্বর হিসাবে
একটি ছোট্ট পরিসরে শঙ্খ ঘোষকে সংজ্ঞায়িত করা ঠিক হবে না, কেননা বাংলা কবিতার যতগুলো পরিশীলিত ধারা আছে সমস্ত ধারার শঙ্খ ঘোষ একজন সার্থক কবি। সর্বজনগ্রাহ্য সত্য যে শঙ্খ ঘোষ কয়েক দশক ধরে বাংলা কবিতার একজন সার্থক কবি। হ্যাঁ, হয়তো তার অনেক লেখালেখিতে প্রতিবাদ খুব জোরালোভাবে এসে এবং পরবর্তী সময়ে যা আমাদের মুখে মুখে ঘুরেছে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে, যেমন মণিপুরের সেই নির্যাতিতা মেয়েটি, খুন হয়ে যাওয়া মেয়েটি প্রতিবাদে মণিপুরের যে মায়েরা যে একটা অভিনব প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলেন, সেই প্রতিবাদকে নিয়ে শঙ্খ ঘোষের লেখা মনোরমার মা চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তার অসংখ্য কবিতার মতো তার গদ্য সম্ভারও অতুলনীয়। সদ্য লিখতে আসা প্রতিটি তরুণীর কাছে যা অবশ্য পাঠ্য। আজকের দিনে তার যে কবিতাটি আমার বিশেষভাবে মনে পড়ছে, আমি সেই কবিতাটি এখানে উচ্চারণ করতে চাইব। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিনে ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ ভরা জল, আবার দুঃখের ধান ভরে যায়, এমন বৃষ্টির দিন মনে পড়ে আমার জন্মের কোনো শেষ নেই। হ্যাঁ, তার মৃত্যু নেই, তিনি চিরপ্রণম্য অগ্নি। তার প্রতিটি রচিত প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে, প্রতিটি কবিতায়, প্রতিটি গদ্যে তিনি প্রতিদিন জন্মগ্রহণ করবেন তার অনন্ত পাঠকের কাছে, সদ্য লিখতে আসা তরুণীদের কাছে, সমাজের জাগ্রত বিবেকদের কাছে। শঙ্খ ঘোষ চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন। কিংবদন্তি কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাই। আমাদের কোনো দিন আসে শব্দহীন হবার জন্যে। আজ যেন তেমন একটা দিন। বাংলা কবিতার কিংবদন্তি শঙ্খ ঘোষ আর নেই। শরীরী পৃথিবীতে ইচ্ছে মতো থাকবার কোনো উপায়ও নেই। কোনো শব্দ দিয়েই যেন তাঁর বিয়োগ ব্যথার উপশম হয় না। মৌন মুখরতায় কেবলই হৃৎপাঁজরে তাঁরই কবিতা পংক্তি বাজতে থাকে। ঘুমের মধ্যে হাত বাড়ানো কিচ্ছু কোথাও নেই, সমস্ত ঘর খালি। প্রবাদ প্রতিম তাঁর অজস্র কবিতা পংক্তি কিংবা গ্রন্থ নাম, সেগুলি আমাদের বাঁচার আয়ুধ, আমাদের সমস্ত ক্ষতের মুখে যেন পলি। আজকের রোগাক্রান্ত পৃথিবী, আমাদের দেশ, টালমাটাল সময়, বহমান এই যে অনভিপ্রেত সময়, এই সময়ে কখনো কখনো আমাদের প্রতিবাদ প্রতিরোধে জেগে থাকতে হয়, কখনো বা আমাদের শির দ্বারা শটান করে এগিয়ে যেতে হয়। এমন একটা সময় পরিসরে আমরা তাঁকে চাই, তাঁকেই চাই, আরও বেশি করে চাই। কবি, তোমাকেই চায় দেশ, দুঃসময়ে
চাই মুখোমুখি। এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ বাংলা কবি অধ্যাপক রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের কবিতা যখন আমরা পড়ি, সেই যে দিনগুলি রাতগুলি থেকে শুরু হয়েছে, সমস্ত ক্ষতের মুখে পলি, কবিতা বিশ্লেষণ করলে আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে বাক চাতুর্য নেই, বাক বৈদগ্ধ্য নেই, কথ্য ভাষা রীতিতেই তার কবিতার অবলম্বন। ওই যে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। কবিতাতে আমরা ছড়ার প্রয়োগ দেখি, ছন্দ বিষয়ক বিভিন্ন নিরীক্ষা আছে, অলঙ্কারের ছটা দেখতে পাই। সেই যে পৃথিবীর জন্য বিখ্যাত একটি লাইন, আমার দুঃখের রাত্রে পৃথিবীকে কৃপণের মতো ভালোবাসি। সাবজেক্ট ম্যাটার যদি বলতে হয়, তবে পরোক্ষতার সঙ্গে যথার্থের মিলন ঘটিয়ে অনায়াসে এক ইন্দ্রজাল রচনা করেন কবি শঙ্খ ঘোষ। এর মাধ্যম কখনো বা উনি কুড়িয়ে নিয়েছেন ঘটমান বর্তমানের মাঠ থেকে, কখনো বা পুরাণের কাহিনী থেকে। তাই আমরা স্বপ্নের সঙ্গে রাজনীতি দেখতে পাই, গুমের সঙ্গে অধ্যাসের সহাবস্থান দেখতে পাই। তার কাছে শিল্প কোনো উপরিতলা সজ্জা নয়, বরং শিল্পেই সৃজিত তার অন্তর্গত বিভূতি। জাতপাতের যে রাজনীতি, বর্তমান যুগের যে অস্থিরতা, এগুলি আমাদের আর্থসামাজিক অবস্থান, মহামারী যে উত্তর পৃথিবী, সমস্ত কিছুতেই তার কবিতার প্রাসঙ্গিকতা আছে। ধরুন, সে বাবরের প্রার্থনায় যে বিকল্প কবিতাটি আছে, একটু 4টে লাইন বললে বোঝা যাবে। নিশান বদল হলো হঠাৎ সকালে, ধ্বনি শুধু থেকে গেল বাণী। আমি যা ছিলাম তাই থেকে গেছি আজও, একই মতো থেকে যায় গ্রাম রাজনীতি। এছাড়া প্রেমে অপ্রেমে বিক্ষুব্ধ এক শানিত তলোয়ার তার লেখনী। যত পৃথিবীতে মানুষ নিয়ে যা যা আমরা বিভেদ করি, বিভাজন করি, উনি তো একটি কথাই বলে গেছেন, হাওড়া ব্রিজের চূড়োয় উঠুন, নিচে তাকান, ঊর্ধ্বে চান, দুটোই মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। এমন যিনি লিখতে পারেন তাকে সশ্রদ্ধ প্রণাম জানাতে হয়। এবং এই যে আমাদের বর্তমান পৃথিবী, সেই পৃথিবীতে এখন কি কাজ শঙ্খ ঘোষের কবিতা পড়া? উনি যে বলে গেছেন, এখন তবে জেগে থাকাই ধর্ম, আমাদের জেগে থাকতে হবে তার কবিতার সঙ্গে, তার বোধের সঙ্গে, তার মননের সঙ্গে, তার চেতনার সঙ্গে। গান কেউ অন্ধকারে নিজে নিজে লেখেনি কখনো, আমাদের সকলেরই বুকে মেঘ পাথর ভেঙেছে। সে শুধু তোমার জন্য গন্ধর্ব, তোমার হাত ছুঁয়ে এই শিলাগুল্ম চিরজাগরুক বোধ নিয়ে আসে। তিনি চিরজাগ্রত হয়েই আমাদের মধ্যে থাকবেন। ওনার আরেকটি বিখ্যাত কবিতা বাবরের প্রার্থনা থেকে পড়ব। এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। শুধু আমি নই, এ কবিতা আজ বহু লোক পড়বেন। আরও অনেক দিন আগেই বাবরের প্রার্থনা কালোত্তীর্ণ হয়ে গেছেন। একজন কবি যখন লিখতে শুরু করেন, তিনি আসলে কি ভেবে লেখেন? তিনি কি কখনো ভাবেন তিনি অমরত্বের পথে হাঁটবেন? কবি শঙ্খ ঘোষ নিজের অজান্তেই সেই পথে হেঁটে গিয়েছেন। তিনি অমরত্বের পথের একজন উজ্জ্বল ভ্রমণ জাতক, যাকে আমরা বারবার পড়তে বাধ্য হব। একমাত্র একজন কবি শুধু বলতে পারেন, কবিতা লেখা আমার কাজ, কারণ অন্য কোনো কাজ আমার যোগ্য নয়। এ তার এক ধরনের অহংকার। আবার তিনি এটাও বলতে পারেন, কবিতা লেখা আমার কাজ, কারণ আমি আর অন্য কোনো কাজের যোগ্য নই। এসবই হলো তার সৃজনের প্রতি নিজের মধ্যে থেকে আসা দায়বদ্ধতা, তার শ্রদ্ধা, তার সম্মান। কবি শঙ্খ ঘোষ
তার দীর্ঘ জীবনে কবিতার প্রতি ছিলেন এমনই একজন নিবেদিত প্রাণ। তার যাপনে, তার লেখায় আমরা পরিপূর্ণভাবে একজন কবিকেই বারবার খুঁজে পেয়েছি। তারই আরেকটি লেখা, যেন তিনি যেদিন চলে যাবেন সে কথাটি ভেবেই লিখেছিলেন। সেখান থেকে কয়েকটি লাইন পড়ছি। এইখানে এলে তার বিশ্বাস বধির হয়ে যাবে, বুকের ভিতরে শুধু ক্ষত দেবে রাত্রির খোয়াই। আমার পৃথিবী নয় এই সব ছাতিম শিরিষ, সব ফেলে যাব বলে প্রস্তুত হয়েছি। শুধু যেন আমার বিশ্বাস আজও কিছু বেঁচে আছে, তাই হব 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণে আত্মঘাতী। হয়তো আজ 25শে বৈশাখ নয়, কিন্তু আজ বৈশাখ মাস। এ সময়ই তিনি চলে গেছেন। তাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং নমস্কার রইল। এই বাংলা সাহিত্যের আকাশে অসংখ্য অসংখ্য যে তারকা, এই তারকার মাঝে সূর্য যেমন আমাদের খুব কাছের একটা নক্ষত্র, তো আজকে আমার কাছে মনে হয়েছে রবীন্দ্র, নজরুল এবং জীবনানন্দের মতো যে তারকারা, যে কাছের যে নক্ষত্রগুলো চলে গেলেন, আমার কাছে মনে হয়েছে যেন বাংলা সাহিত্যের আকাশের সবচেয়ে কাছের নক্ষত্র যেন আজ আমরা হারালাম। আমার কাছে মনে হয়েছে যেন বাংলার আকাশটা আজকে একটা কালো মেঘে ঢেকে গেছে। তো যাক, এত বড় সাহিত্যিক, এত বড় কবি, ওনার সম্বন্ধে দু চার কথা বলে আসলে ওনার যে গভীরতা, ওনার যে ব্যক্তি, তা নিয়ে কিছুই বলা যাবে না। তো উনি 34টি কাব্যগ্রন্থ রচনা করেছেন, 48টি গদ্য গ্রন্থ রচনা করেছেন, 23টি কিশোর সাহিত্য গ্রন্থ রচনা করেছেন এবং সাক্ষাৎকার ভিত্তিক বেশ কিছু গ্রন্থ তিনি রচনা করেছেন। আসলে এগুলি তো ওনার পরিচয় নয়, ওনার পরিচয় একটাই, উনি বাংলার আকাশের, আমি বলবো যে শেষ একটা সূর্য, অসংখ্য তারকার মাঝে একটা সূর্য আজ অস্তে গেল। তো এটা বিশাল বড় ক্ষতি, যে ক্ষতি হয়তো আর কোনোদিন পূরণ হবে না। আমার বিশ্বাস যে একজন কবি, একজন সাহিত্যিক, উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার উনি পুরস্কৃত হয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে ওনার মতো একটা ব্যক্তিত্বের কাছে পুরস্কারগুলি পরিচয় নয়, একটাই পরিচয়, উনি শঙ্খ ঘোষ, আমাদের বিশাল বাংলা সাহিত্যের আকাশের শেষ নক্ষত্র, শেষ সূর্য আজ চলে গেলেন। তো বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বিশাল একটা গ্যাপ উনি তৈরি করেছেন, এটাই আমার বিশ্বাস। ঘরের মধ্যে পথ পেয়েছি, পথের মধ্যে ঘর, সবাই এখন আপন আমার, কেউ নয় আর পর। তোমার কথার গুণে এমন আশ্বিনে ফাল্গুনে মন হয়ে যায় মনের মতো ব্যাপ্ত চরাচর, আমার পথের মধ্যে ঘর। কবি শঙ্খ ঘোষ। তার অনেক পংক্তি মনে আসছে, তার প্রবন্ধ, তার কবিতা, তার বিভিন্ন রচনা আমাদের চেতনার আলো। সব কিছুই রইল, তবু মনটা কেমন হু হু করছে আজ। আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ চলে গেলেন। বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা কবিতার অন্যতম
রূপদক্ষ কারিগর। শঙ্খ ঘোষ শুধু বাংলা সাহিত্যের নয়, আধুনিক ভারতের কাব্য সাহিত্যের অন্যতম স্থপতি ছিলেন। 90 বছর বয়সে গতকাল 21শে এপ্রিল করোনার দ্বিতীয় লহরে তিনি চলে গেলেন অনন্তের পথে, না ফেরার দেশে। তিনি আমাদের জন্য রেখে গেলেন তার সৃজন সম্ভার, তার কবিতার ভুবন, তৎকালীন পূর্ববঙ্গের চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন 1932 সালে। তারপরে ছোটবেলায় চলে আসেন এপারে, পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজে, সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর তিনি অধ্যাপনাকেই তার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। পড়িয়েছেন বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, বিশ্বভারতী, আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় এবং অবসর নেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। শঙ্খ ঘোষ ছিলেন আমাদের বঙ্গবিদ্যা চর্চার বৈদগ্ধ্যের শেষতম প্রতিনিধি। কিছুদিন আগে আমরা হারালাম সৌমিত্র চট্টোপাধ্যায়কে, এবার আমাদের নিঃস্ব করে দিলেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, কিন্তু তিনি শঙ্খ ঘোষ হিসেবেই পরিচিত। তার যমুনাবতী কবিতা একসময় মুখে মুখে ফিরত। আমার মনে হয় যতদিন মানুষের দুঃখ দুর্দশা থাকবে, যতদিন মানুষের বিবেকের সংকট থাকবে, মানুষের ক্রমমুক্তির পথে আলো দেখাতে দেখাতে এই কবি সারা জীবন তার কলম ধরেছেন, আমাদের শুনিয়েছেন সেই সব কবিতা। যেমন যমুনাবতীতে তিনি বলছেন, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। এই যে জীবনের প্রতি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার সমস্ত কবিতার নির্যাস। এটা আধুনিক কালে যারা কবিতা লিখছেন তাদের কাছে জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, শক্তি এবং সুনীলের মতো অবশ্য পাঠ্য নিঃসন্দেহে শঙ্খ ঘোষের কবিতা। শঙ্খ ঘোষ অযথা আবেগ বা অতি রোমান্টিকতায় কখনো পরিব্যাপ্ত থাকেননি, বরং সুমিত শব্দের দৃঢ়তা, ছন্দের শাসন এবং সমাজ বাস্তবতার অদ্ভুত বন্ধন তার কবিতার প্রাণকে ছুঁয়েছে। তিনি অনেক পুরস্কার পেয়েছেন তার এই কাব্যকৃতির জন্যে।
জরুরি অবস্থার সময় তিনি লিখেছেন, নড়ুন মশাই নড়ুন, চাপ সৃষ্টি করুন, ভেতর থেকে নড়ুন। সেই সময়কার লেখালেখির উজ্জ্বল ফসল আমরা খুঁজে পাই বাবরের প্রার্থনায়। 1977 সালে সাহিত্য একাডেমি তার এই কাব্যগ্রন্থটির জন্য শঙ্খ ঘোষকে পুরস্কৃত করে। আরও একবার তিনি সাহিত্য একাডেমির পুরস্কার পেয়েছেন। তিনি জ্ঞানপীঠ পেয়েছেন, ভারতের যে সর্বোচ্চ সাহিত্য সংস্কৃতির পুরস্কার। তিনি পদ্মবিভূষণও লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার, তাছাড়া সরস্বতী সম্মান, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট উপাধি তিনি পেয়েছেন। এত বড় মাপের কবি, কিন্তু তার মন এবং মুখ সবসময় উন্মুখ ছিল তরুণ কবি এবং সম্পাদকদের জন্য। ফলে প্রায় প্রতি রোববারেই কলকাতার উল্টোডাঙ্গায় তার বাড়ির আড্ডায় এসে বসতেন কলকাতা এবং মফস্বল থেকে আসা কবিরা, নতুন নতুন পত্রিকার সম্পাদকরা। তিনি কথা বলতেন খুব কম, শুনতেন বেশি। কিন্তু যখনই তিনি দেখেছেন মানুষের বিবেক আক্রান্ত, যেখানে তিনি দেখেছেন মানুষের স্বাধিকার বোধ বিপন্ন, সেখানে তিনি কলম ধরেছেন। কলম থেকে আগুন ঝরা কবিতা বেরিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথকে তিনি মনে প্রাণে গ্রহণ করেছেন। কেবল রবীন্দ্র বিশেষজ্ঞ তিনি নন। এবং কবিগুরু যেমন অত্যন্ত সমাজ সচেতন ভাবে প্রতিটি ঘটনায়, সে ভারতবর্ষেই হোক বিদেশেই হোক, যেভাবে তিনি প্রতিক্রিয়া জানাতেন তার চিঠিপত্রে, তার গল্পে, তার ভাষণে, এবং আমাদের শঙ্খ ঘোষও অনুরূপভাবে প্রায় প্রতিটি সামাজিক ঘটনার, যেখানে মনুষ্যত্বের সামূহিক বিপর্যয়, সেখানে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন তার লেখালেখি নিয়ে, তার কবিতা নিয়ে। আজকে আমাদের মনে হয় আমাদের মাথার উপর থেকে এক বটবৃক্ষের ছায়া সরে গেল। আমাদের মেধা ও মননের বাতিঘর আজ আর নেই। আমাদের কে বলবে ভালোবেসে বেঁধে বেঁধে রাখার কথা? এই অপার ভালোবাসা, মনুষ্যত্বের প্রতি দায়বোধ, ভারত আত্মার প্রতি নিবেদিত প্রাণ, শঙ্খ ঘোষের মৃত্যুতে যে আমাদের ক্ষতি হলো, তা অপূরণীয় থেকে যাবে। স্ত্রী, 2 কন্যা, অগণিত গুণমুগ্ধদের রেখে তিনি চলে গেলেন অনন্তের পথে। তাকে আমরা শ্রদ্ধা জানাই, চিরপ্রণতি জানাই। সহজ কথাটা ঠিক
ততটা সহজ নয়। আসলে খুব সহজ লাইনে সহজভাবে তিনি এমন কতগুলো কথা বলেছেন যে লাইনগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সংঘর্ষের আশার আলোর সমস্ত কিছুতেই দিক নির্দেশ করে এবং এই বিষয়গুলো নিয়েই আলোচনা করলেন রাজ্যের কথাকার, কবি এবং সাহিত্যিকরা। দূরদর্শন ত্রিপুরার চর্চায় আজকের নিবেদন স্মরণে শ্রদ্ধায় শঙ্খ ঘোষ এখানেই শেষ হলো।